আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। সরকারি তহবিলের উপর চাপ কমাতে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম বাড়ানো হয়েছে। আজ সচিবালয়ে তারা দুজন এসব কথা বলেন। বাংলাদেশের জনগণ ও অর্থনীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, IMF এর এমন কোনো শর্ত মেনে নেওয়া হবে না বলেও জানান অর্থমন্ত্রী। নাজরানা চৌধুরী রিপোর্ট। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী হলেও বাংলাদেশে গত এক মাসেরও বেশি সময়ে জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার, বরং ঘোষণা ছিল মে মাসে বাড়তে পারে জ্বালানি তেলের দাম। কিন্তু হঠাৎ করেই শনিবার রাতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। এ বিষয়ে জ্বালানি মন্ত্রী ও অর্থমন্ত্রীর দাবি, বাড়ানোর হার নগণ্য। সারা বিশ্ব তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়িয়ে দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয়। IMF এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। তহবিলের উপর এত প্রেশার আসতেছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে। দেশের অর্থনীতি চালাতে গেলে আগামী দিনে বাজেট আসছে, তাই না? সুতরাং এটা মাথায় রেখে আমাদেরকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাও খুব কম বাড়ানো হয়েছে। মূল্যস্ফীতি তো বাড়তেই পারে, আবার নাও বাড়তে পারে। IMF এর বসন্তকালীন বৈঠকে যোগদান শেষে শনিবার রাতেই দেশে ফিরেছেন অর্থমন্ত্রী। সংস্থাটি বাংলাদেশের সাথে সম্পাদিত ঋণ চুক্তির টাকা ছাড় করবে কিনা এমন প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈশ্বিক আর্থিক সংস্থাগুলোর সাথে আলোচনা একটি চলমান প্রক্রিয়া। জনগণের স্বার্থের ব্যাঘাত ঘটে এমন কোনো শর্ত মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। আমাদের ডিমান্ড কি, ওরা কি দিতে পারবে, ওরা কি চাইতেছে, আমরা কি চাইতেছি। ওরা যেভাবে চাইতেছে আমারও তো চাওয়া পাওয়া আছে। ওরা চাইলে যে আমি ওদের কথা মতো তো আমি করতে পারবো না। আমার তো একটা ডেমোক্রেটিকলি ইলেক্টেড গভর্নমেন্ট, এটা বুঝতে হবে। আলোচনা শেষ হয় নাই। এবং আলোচনায় যে বিষয়গুলো এখনো পুরোপুরিভাবে আমরা একমত হতে পারিনি, যে শর্তগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এগুলো চলছে আলোচনা। কিন্তু আমাকে তো নিশ্চিত করতে হবে আমাদের দেশের জনগণের উপর কোনো চাপ সৃষ্টি করে, আমাদের দেশের অর্থনীতি ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে কোনো সিদ্ধান্ত তো আমরা নিতে পারবো না। IMF এর সাথে বিদ্যমান আলোচনা আরও 20 দিন চলতে পারে বলে জানান অর্থমন্ত্রী। নজরানা চৌধুরী, NTV নিউজ, ঢাকা। জ্বালানির সংকট ও তেলের মূল্যবৃদ্ধি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, জ্বালানি মজুদের ব্যাপারে জনগণের সঙ্গে মিথ্যাচার করছে সরকার। দুপুরে জাতীয় সংসদ অধিবেশনে তিনি বলেন, মার্কেট রাত 8টার পরিবর্তে 7টায় বন্ধের সিদ্ধান্ত অত্যন্ত অদূরদর্শী। রুমিন ফারহানার বক্তব্য চলাকালে সরকারি দলের কিছু সদস্য অশোভন আচরণ করেছেন এমন অভিযোগ তুলে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এদিকে অসাধু ব্যবসায়ীদের তেল মজুদের কারণে পাম্পগুলোতে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এদিকে চিফ হুইপের কার্টুন আঁকার কারণে একজনকে জেলে নেওয়া হয়েছে। সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ আনলে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, তার বিরুদ্ধে শুধু কার্টুন আঁকার কারণে কাউকে গ্রেফতার করা হলে তাকে যেন ছেড়ে দেওয়া হয়, তবে মানহানি বা মানি লন্ডারিং নিয়ে অসত্য খবর ছড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই, কিন্তু মাননীয় স্পিকার যখন তেল নিতে যায় তখন দেখা যায় 3 কিলোমিটার লম্বা লাইন। মাননীয় স্পিকার, সরকার সম্ভবত কিছু পদক্ষেপ গ্রহণ করবার ঘোষণা দিয়েছে। তার একটা হচ্ছে মার্কেট প্লেস 7টা বাজে বন্ধ করে দেয়া। চমৎকার সিদ্ধান্ত মাননীয় স্পিকার, তবে মনে রাখতে হবে কেনা কাটা বা শপিং যেটুকু হয় সেটুকু সন্ধ্যার পরেই হয়, তার আগে হয় না। এক মাসেই দ্বিতীয়বারের মতো বাড়ল ভোক্তা পর্যায়ে এলপিজির দাম।
এবার প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 1,728 টাকা থেকে 212 টাকা বাড়িয়ে 1,940 টাকা নির্ধারণ করা হয়েছে। বিকেলে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। নতুন দর রোববার সন্ধ্যা থেকেই কার্যকর হবে। এর আগে এপ্রিলের শুরুতে বেড়েছিল 32 টাকা 30 পয়সা, আর গত মাসে 12 কেজি LPG সিলিন্ডারের দাম ছিল 1,341 টাকা। এপ্রিলের শুরুতে সেই দাম 387 টাকা বাড়িয়ে 1,728 টাকা করা হয়েছিল। যুদ্ধের কারণে জাহাজ ভাড়া বাড়ায় দাম সমন্বয় করা হলো এবার। BERC বলছে, বাজারে বিভিন্ন আকারে LPG সিলিন্ডার পাওয়া যায়। এখন থেকে প্রতি কেজি LPGর দাম 161 টাকা 66 পয়সা। জ্বালানি তেলে কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেটের মাধ্যমে সরকার দাম বৃদ্ধি করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে বাংলা মোটরে দলটির কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, প্রথমে এই চক্র রেশনিং পদ্ধতি সহ বিভিন্নভাবে জনভোগান্তি বাড়িয়ে দাম বৃদ্ধির বন্দোবস্ত নিশ্চিত করে। এ সময় জুলাইয়ের সনদ নিয়ে সরকারের কড়া সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় অস্বীকার করে সরকার রাজনৈতিক সমঝোতার বরখেলাপ করেছে। রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশে বিলুপ্ত করে আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত, মুখপাত্র শাহরিন সুলতানা ইরা সহ 33 জন নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এনসিপিতে যোগদানের ক্ষেত্রে সাবেক পরিচয় মুখ্য নয়, এমনকি ছাত্রলীগ হলেও সমস্যা নেই, তবে ফ্যাসিস্ট কার্যক্রমের সাথে কোনো সম্পৃক্ততা থাকা যাবে না। পাম্পগুলোতে গেলে আমরা দেখি দীর্ঘ লাইন, ফলে একটা কৃত্রিম সংকট তৈরি করে দাম বেশি হলেও সে কিনতে আগ্রহী, এরকম একটা মনস্তত্ত্ব পরিবেশ তৈরি করে তারপরে দামটা আসলে বৃদ্ধি করা হলো। পুরাটাই পরিকল্পনাভাবে করা হয়েছে, সিন্ডিকেটরা এটা করেছে এবং সরকারের প্রশ্রয়, সরকারের অংশগ্রহণ না থাকলে এটা আসলে সম্ভব হতো না। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রতি সপ্তাহে 2 দিন ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আজ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়। এতে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুতের সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন 2020 এবং অত্র কোর্ট কর্তৃক জারিকৃত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতি সপ্তাহে 2 দিন হাইকোর্ট বিভাগে ভার্চুয়ালি কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, রাত পোহালেই তো প্রধানমন্ত্রী বগুড়ায় যাচ্ছেন, তো তার আগমন ঘিরে প্রস্তুতি ও উচ্ছ্বাস কেমন দেখছেন? আসলে দীর্ঘ বেশ অনেকটা সময় পর তিনি বগুড়ায় আসছেন এবং বগুড়া তার পৈতৃক নিবাস। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠের কথা বলেছেন, এইখান থেকে কিন্তু বগুড়া 6 আসনে পড়ছে এটা, এবং এই বগুড়ার 6 আসন থেকে তিনি এবার নির্বাচনও করেছেন, নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে একটি আসন রেখে এই আসনটি তিনি ছেড়ে দিয়েছেন। কিন্তু তিনি আসছেন, তার এই আগমনকে কেন্দ্র করে, অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম আসছেন, সেই উচ্ছ্বাস এবং উদ্দীপনা তো নিশ্চয়ই রয়েই গেছে এবং মঞ্চ করা হয়েছে আলতাফুন্নেসা খেলার মাঠে। তিনি বিকেলে এখানে এসে বক্তৃতা করবেন, কিন্তু সকাল থেকে তার আসলে দিনভর প্রায় একেবারে 10টি অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন। 10টি প্রোগ্রাম যদি বলি, 10টি একেবারে বলা যায় যে কালকে বগুড়ায় তিনি ব্যস্ততম দিন কাটাবেন এবং বগুড়া থেকে তিনি যাবেন বাগবাড়ি উপজেলায়, সেখানে গাবতলীতে, সেখানে বাগবাড়িতে তার পৈতৃক নিবাসে, সেখানে যাবেন এবং সেখানেও 3টি অনুষ্ঠান রয়েছে। সেখানে একটি টিকা ক্যাম্পের উদ্বোধন করবেন, সেখানে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করবেন এবং একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এটি হচ্ছে বাগবাড়িতে 3টি অনুষ্ঠান করবেন এবং পাশাপাশি এর আগে তিনি কালকে কিন্তু এই বগুড়া পৌরসভা সেটি কিন্তু সিটি কর্পোরেশন হিসেবে কালকে আত্মপ্রকাশ করবে এবং সেই সিটি কর্পোরেশনের উদ্বোধন তিনি করবেন এবং সেই সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামীকালকে, যা উদ্বোধন হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে, যিনি এই অঞ্চলেরই মানুষ এবং বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ঘেরা এই বগুড়াকে ঘিরে মানুষের উচ্ছ্বাস উদ্দীপনাতায় তার সন্তান আসছে, বিশেষ করে প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম আসছে এবং বগুড়ার মানুষের যে দাবি দেওয়া বা আগ্রহের জায়গা সেটিও কিন্তু যেমন রয়েছে। আমরা যখন আসছিলাম বগুড়ায় আসলে তখন দেখেছি যে বগুড়ার পথে কিন্তু মাইকিং প্রচার করা হচ্ছে তারেক রহমানের আগমনকে ঘিরে, বিশেষ করে
এই বগুড়া এলাকায় তাদের যে বিভিন্ন চাওয়া পাওয়ার সেই দাবিগুলোর প্রতি তারেক রহমান অ্যাড্রেস করবেন বা তারেক রহমান এই মঞ্চে বক্তৃতায় সেই বিষয়গুলোর উল্লেখ করবেন বলেই তারা আশা প্রকাশ করছেন এবং আশা করে আছেন। তো আলতাফুন্নেসা খেলার মাঠ প্রস্তুত হয়েছে, এটা বিকালে বক্তৃতা করবেন। তার আগেই বলেছে যে দিনভর একেবারে ব্যস্ততার সময় কাটাবেন তারেক রহমান। জানছিলাম প্রধানমন্ত্রীর বগুড়া সফরের খবর। জুলাই আগস্ট আন্দোলনে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আর্জি জানিয়েছে প্রসিকিউশন। আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন অভিযোগ গঠনের উপর শুনানি করেন। পরে আসামি পক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে আগামী 23 এপ্রিল শুনানির জন্য দিন ধার্য করা হয়। শামীম ওসমান ছাড়া এই মামলায় অন্য আসামিরা হলেন তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, শ্যালক তানভীর আহমেদ টিটু ও যুবলীগ নেতা শাহ নিজাম। আসামিরা সবাই মামলার শুরু থেকে পলাতক রয়েছে। সিরিজ হারের শঙ্কা নিয়ে কাল দ্বিতীয় ওয়ানডেতে কমজোরি নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে একাদশে খেলানো হবে পেস আক্রমণে বড় ভরসার নাম মুস্তাফিজুর রহমানকে। স্বাগতিক ব্যাটারদের ব্যর্থতার চোখ রাঙানি সিরিজে এ ম্যাচে কিছুটা ব্যাকফুটে রেখেছে বাংলাদেশকে, সেটা মেনে নিয়েছেন পেসার শরীফুলও। কাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বেলা 11টায় শুরু হবে ম্যাচটি। নিলয় মজুমদারের রিপোর্ট। প্রথম ম্যাচে বল হাতে লড়াইয়ের ছাপ রেখেছিলেন শরীফুল ইসলাম। ব্যক্তিগত পারফরমেন্সে সন্তুষ্ট হলেও দলগত হারে আক্ষেপ লুকাননি তিনি। বাংলাদেশ দলের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ব্যাটিংয়ে ধারাবাহিকতা ফিরিয়ে আনা। আধুনিক ওয়ানডে ক্রিকেটে 250 রানের লক্ষ্য সাধারণত তাড়া করা সম্ভব হলেও সেটি করতে না পারা দলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এত কিছুর পরেও আত্মবিশ্বাস হারাচ্ছে না স্বাগতিকরা। নেক্সট ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে, আমাদেরকে সাপোর্ট দেবে, আমরাও তাদেরকে সাপোর্ট দেবে, দলগতভাবে আমরা ম্যাচ উইনিং আনবো। ক্রিকেট খেলা এরকম আসেই যে এক ইউনিট ভালো করে আর এক ইউনিট একটু ফেল করে। সো এটা নিয়ে আমরা আশাবাদী যে নেক্সট ম্যাচ ইনশাল্লাহ ভালো করবো। দেখেন আমাদের এখনও মাত্র একটা ম্যাচ গেছে, 2টা ম্যাচ আছে। সো আমাদের কনফিডেন্স আছে যে আমরা কামব্যাক করবো ইনশাল্লাহ, এবং কি আমাদের বেস্ট ক্রিকেটটা কিন্তু লাস্ট ম্যাচে আমরা প্রথম ম্যাচে দিতে পারিনি। সো আমাদের বেস্ট ক্রিকেটটা দিলে আমরা ইনশাল্লাহ কামব্যাক করে সিরিজ জিতবো ইনশাল্লাহ। এদিকে প্রথম ম্যাচের ধারাবাহিকতা এই ম্যাচেও ধরে রাখতে চায় নিউজিল্যান্ড। দেশের বাইরে আমরা এমন কন্ডিশনেই খেলতে চাই এবং শিখতে চাই কিভাবে জিততে হয়। গত ম্যাচে বাংলাদেশকে চাপে রাখাটা ছিল আনন্দের বিষয়, তাই সিরিজ জয় আমাদের জন্য অনেক বড় অর্জন হবে। দ্বিতীয় ম্যাচ হারলে শুধু সিরিজ হার নয়, বিশ্বকাপের সমীকরণটাও কঠিন হয়ে যাবে বাংলাদেশের। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের দল বদল প্রসঙ্গ। শেষ দিন টি-20 অধিনায়ক লিটন ও ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজকে দলে ভিড়িয়ে অনেককে চমকে দিল লেজেন্ডস অফ রূপগঞ্জ। মিরপুরে আজ দুপুরে দল বদল করেন এই দুজন। ক্লাবে কর্ণধার লুৎফুর রহমান বাদলের সংগঠক হিসেবে মুন্সিয়ানা প্রশংসা করে দুজনে আশা করছেন দলটিকে চ্যাম্পিয়ন লড়াইয়ে রাখতে পারবেন তারা। নিলয় মজুমদারের আরও একটি রিপোর্ট। দলবদলের প্রথম দিনটি যদি আবাহনী মোহামেডানের হয়ে থাকে, দ্বিতীয় দিনটি ছিল লেজেন্ডস অফ রূপগঞ্জের। লিটন মিরাজদের মতো তারকাদের দলে ভিড়িয়ে লেজেন্ডস অফ রূপগঞ্জের কর্ণধার লুৎফুর রহমান বাদল বললেন তারা চ্যাম্পিয়ন হতে চান। চিন্তা করছি যে এদের বাইরে যারা অ্যাভেলেবেল আছে, আমাদের ন্যাশনাল টিমের আরও প্লেয়ার আছে, নাসুম আছে, শেখ মেহেদি আছে, তারপরে আমাদের শরীফুল আছে, অনেক অ্যাভেলেবেল যারা থাকবে তাদের মধ্যে থেকে একজন ক্যাপ্টেন হবে ইনশাল্লাহ। ঢাকা লিগে এর আগে কখনো লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে খেলেননি লিটন দাস, আবার লিটন মিরাজ এক দলে খেলেছেন, সেটাও কখনো হয়নি। এবার সেসব অভিজ্ঞতা নিয়েই রোমাঞ্চিত লিটন এবং মিরাজ। অবশ্যই অ্যাজ এ সিনিয়র প্লেয়ার হিসেবে তো আমরা চেষ্টা করবোই, বাট অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ন্যাশনাল ডিউটি। দেন ওখান থেকে বের হয়ে যে কটা গেম আমরা সুযোগ পাবো আমরা চেষ্টা করব ক্লাবকে কীভাবে হেল্প করা যায়। ক্লাব ক্রিকেটটা অবভিয়াসলি এটা একটা ডিফারেন্ট গেম, এবং এখানে মানে সব ডোমেস্টিকের প্লেয়াররা একসাথে থাকে, এখানে সবার সাথে মানিয়ে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। বাট লিটন দাসকে তো নতুন করে চিনানোর কোনো কিছু নেই, সো আশা করি ভালো হবে একসাথে। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতে খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।